বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এবং এর মাধ্যমে তারা নিজেদের ফায়দা নিতে চায়। বিএনপি নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজশাহীর গোদাগাড়ীর ফাজিলপুরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের কবর জিয়ারতের পর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন। মির্জা ফখরুল আরও বলেন, আরেকটা দল ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের অতীত অভিজ্ঞতা বলে এদের দ্বারা দেশের পরিবর্তন আনা বা আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা সম্ভব নয়। এটা আমাদের রাজনীতি, আমাদের সীমান্তে হত্যা এবং আমাদের আপনার ব্যালেন্স অফ ট্রেডের যেটা ঠিক করা, এই জিনিসগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই। বেশি গুরুত্ব আরেকটা দিতে চাই যে আমাদের উপরে দাদাগিরি বন্ধ করা। এটা আমরা চাই যে আমাদের প্রতিবেশী দেশ, তারা ইচ্ছে করলেই তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে এবং তাদের একটা, আমি মনে করি যেহেতু ৭১ সালের সাথে যুদ্ধের সময় তারা আমাদের সহযোগিতা করেছেন, তাই তো আরো বেশি করে আপনার বাংলাদেশকে সহযোগিতা করা দরকার। দুর্ভাগ্যজনকভাবে আমরা গত এই সরকারের, মোদী সরকারের সময় দেখেছি উল্টো তারা বাংলাদেশের সময় চাপে ফেলেছেন, সব নিয়ে গেছেন, কিন্তু আমাদেরকে বিনিময়ে কিছু দেয়নি। এন্ড দ্যাট ওয়াজ দ্য ফেলিয়ার অফ আওয়ামী লীগ গভর্নমেন্ট। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ, চলো জি ভাই হারগে পদ্মা বাঁচাই উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। এতে অংশ নিবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এক ঐতিহাসিক বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন। বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ আন্দোলনের সমন্বয়ক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ জানান, মহাসচিবের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা ও বৃহত্তর রাজশাহী অঞ্চলের জাতীয় নেতারা উপস্থিত থাকবেন। সমাবেশ উপলক্ষে সকাল থেকেই বিএনপি ও এর সহযোগী নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করেছেন। গণভোটের 4টি প্রশ্নের কোনো একটার সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা আছে কিনা সরকারের কাছে জানতে চেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর শ্যামলীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ বেতার শিল্পী আফরোজা নিজামীকে আর্থিক সহায়তা অনুষ্ঠান শেষে এ প্রশ্ন করেন তিনি। রিজভী বলেন, গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না। সাধারণ মানুষ বুঝতে পারবে, সেই আলোকে গণভোটের প্রশ্নমালা করার পরামর্শ দেন রিজভী আহমেদ। নির্বাচিত না হলেও গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ এই সরকার। তো সেই সরকারের কাছে অনেকে দাবি জানাতেই পারেন, কথা বলতেই পারেন। আবার পাশাপাশি সব রাজনৈতিক দলগুলো তো একসাথে কথা বলছেন পিআর নিয়ে, গণভোট নিয়ে, তো কথাগুলো তো চলছেই। তো আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত আসাটাই সবচাইতে, আমি মনে করি যে উত্তম কাজ, এটাই উপযুক্ত হওয়া উচিত। সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন চলছে। সকাল 9টায় আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে শুরু হয় এ ধর্মীয় মহাসমাবেশ। এতে বাংলাদেশ সহ 5টি দেশের আলেম ওলামারা যোগ দিয়েছেন। অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে। মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ। আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন, সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ। কানুনি ব্যবস্থা, আমাকে শেষ করতে দিবেন তো, কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাই হোক, আপনারা যে ভাষায় আমাকে কথা বলতে বলছেন, সেটা আইনের ভাষা না। আইনের ভাষা হচ্ছে
এগুলো কার্যকর করার জন্য, এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতীয় সংসদে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করব। এবারে নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার। সকালে মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় তিনি এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে ভয়ভীতি দিয়ে ভোটার যেন চাপ সৃষ্টি করা না হয়, সেজন্য ভোট কেন্দ্রে পাহারা দেওয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নিরপেক্ষ নির্বাচন না দিতে পারলে পালানোর পথ থাকবে না বলেও মন্তব্য এই জামায়াত নেতার। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আমাদের এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কারো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করা না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। প্রেমিকাকে দিয়ে হানি ট্র্যাপে ফেলা হয়েছিল রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে। অশালীন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় 10 লাখ টাকা। আর এই টাকা না পেয়েই আশরাফুলকে হত্যা করে জরেজোতার প্রেমিকা শামীমা। দুপুরে ডিএমপি ও র্যাব আলাদা ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান। তাদের ভাষ্য, ত্রিভুজ প্রেমের জটিল ছক থেকেই ঘটে এই হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের ঘটনায় 2 জন গ্রেফতার হয়েছে। শিমুল খানের রিপোর্ট। সিনেমার গল্পের মতোই সাজানো ত্রিভুজ প্রেমের জটিল ছক। পরকীয়ার প্রেমের মাধ্যমে ঘটে বহুল আলোচিত 26 টুকরো করে ড্রামে ভরা হত্যাকাণ্ড। উদ্ধার করা হয় হাইকোর্টের সামনে থেকে। বন্ধুত্বের আড়ালে সাজানো হয় নির্মম হত্যাকাণ্ডের নীল নকশা। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, গ্রেফতারের পর নিহতের বন্ধু জরেজুলের মুখেই বেরিয়ে আসে এই নৃশংস ঘটনার বিস্তারিত। আশরাফুল তার সঙ্গে কথা বলতে বলতে আশরাফুল একসময় তার প্রেমে পড়ে যায় এবং আশরাফুল এই ভিডিও চ্যাটিংয়ের সময় বিভিন্ন তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলে, মানে এই অবস্থায় ভিডিও চ্যাটিং করে। এই ঘটনায় মাস্টারমাইন্ড হিসেবে প্রেমিকা শামীমাকে গ্রেফতার করেছে র্যাব। তার কাছ থেকে উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ আলামত। জ্বরের চাপাতি দিয়ে লাশটিকে মূলত 26টি টুকরো করেন এবং 2টি নীল রঙের ড্রামে ভরে রাখেন। লাশ ভর্তি ড্রাম দুটি হাইকোর্টের পানির পাম্প সংলগ্ন একটি ফাঁকা জায়গায় প্রধান সড়কের পাশে একটি বড় গাছের নিচে রেখে তারা অতি দ্রুত হাইকোর্ট এলাকা হতে একটি অটোযোগে সায়দাবাদের উদ্দেশ্যে চলে যান। র্যাব জানায় 2 সন্তানের জননী এবং সৌদি প্রবাসীর স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল জরেজুলের। সেই সূত্রেই পরিচয় আশরাফুলের সঙ্গে। পরে মালয়েশিয়া প্রবাসী জরেজুল 10 লাখ টাকার হাতিয়ে নিতে প্রেমের ফাঁদ পেতে পরিকল্পিতভাবে হত্যা করে। জরেজ তার প্রেমিকা শামীমা আক্তার কোহিনুরকে ফোনে জানায় ভিকটিম আশরাফুলের সহিত সে যেন অন্তরঙ্গ ভিডিও ধারণ করে এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সে ভিডিও দেখিয়ে যাতে তারা 10 লক্ষ টাকা আমাদের যে আশরাফুল তার কাছ থেকে আদায় করতে পারে। গত শুক্রবার আশরাফুলের বোন আঞ্জিনা বেগম বাদী হয়ে শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শিমুল খান, মাই টিভি, ঢাকা। অবৈধ 3 হুইলারের দৌড়াতে বরিশাল কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে বাড়ছে ছোট বড় দুর্ঘটনা। প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। নজরদারির অভাবে এসব অবৈধ যানবাহন নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে। অন্যদিকে চালকদের দাবি, বিকল্প কর্মসংস্থান না থাকায় বাধ্য হয়েই রাস্তায় নামছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি ভিত্তিতে আইন প্রয়োগ ও নিয়মতান্ত্রিক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। বরিশাল শহর থেকে বাকেরগঞ্জ হয়ে কুয়াকাটা পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। সামান্য অসতর্কতাতেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।
জেলা বিআরটি এর তথ্য মতে মাত্র ৩ মাসে ওই সড়কে ঘটেছে ৩৮টি দুর্ঘটনা, নিহত ২৪ জন, আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে শ্রমজীবী, শিক্ষার্থী সহ নানা পেশার মানুষ রয়েছে। শোকে ও নিঃস্বতায় ভুগছে অসংখ্য পরিবার। এই রাস্তায় খুব দুর্ঘটনায় কদিন পর পরই অ্যাক্সিডেন্ট হয়েছে, মানুষ মারা গেছে। যাওয়া আসার সময় অনেক সময় যাওয়া গেছে গাড়ি বাড়ি মারিয়া ফালায় দেয়, অনেক লোকে পড়ে যায় গিয়া। প্রায় দিনই এখানে দুর্ঘটনা ঘটে, তাই জন্য আমাদের এখানে একটি 4 লাইন রাস্তা দরকার। যে 3 চাক্কার গাড়িগুলো আছে এইগুলো এই রাস্তা দিয়ে চললে বেশি অ্যাক্সিডেন্ট হয়। সরকারের প্রশাসনের সবার উপরে এটা আমি বলবো যে এই দরা অতি তাড়াতাড়ি 4 লাইন করার ব্যবস্থা নেওয়া উচিত। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটছে বাকেরগঞ্জ অংশে, যেখানে সড়ক সবচেয়ে সরু এবং যানবাহনের চাপ তুলনামূলকভাবে বেশি। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের 2 পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও যত্রতত্র পার্কিংয়ের কারণে যান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এখন এই মুহূর্তে দরকার হচ্ছে হাইওয়েতে অবৈধ থ্রিলা চলাচল নিয়ন্ত্রণ করা, পাশাপাশি হচ্ছে এই যে ভাঙ্গা থেকে কুয়াকাটার মতো রোডটা প্রশস্ত করা, এর বিকল্প কিছু নেই। পরিবহন চালকদের অভিযোগ, পুলিশ নিয়ম ভঙ্গকারীর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ঝুঁকি কমছে না। প্রতিদিন কিন্তু আমার রাস্তায় চেকপোস্ট আছে এবং আমরা গাড়ি আটকাচ্ছি, ড্রাইভিং লাইসেন্স দেখতেছি, কারো ড্রাইভিং লাইসেন্স না থাকলে বা রেজিস্ট্রেশন না থাকলে সেসব গাড়ির বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি, হ্যাঁ, এবং যথেষ্ট পরিমাণ আমরা ফাইনও আদায় করতেছি। দ্রুত সংস্কার ও প্রশস্তকরণ ছাড়া ঝুঁকি কমানো সম্ভব নয় বলছে সড়ক বিভাগ। যেখানে আমরা পাই যেরকম অবৈধভাবে কোনো গাছপালা আছে তাদেরকে আমরা কিন্তু সতর্ক করি এবং এখানে স্পটে দাঁড়াই কিন্তু তাদেরকে এখান থেকে আমরা সরাই ফেলার কাজ করি। তো এরপর যে আমাদেরকে ইনফর্ম না করে জিনিসটা করে তখন তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। প্রতিদিন মানুষ মরছে, আহত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবার, কিন্তু কাঙ্ক্ষিত ব্যবস্থা এখনও নেওয়া হয়নি। নিরাপদ সড়কের জন্য স্থানীয়দের দাবি অবিলম্বে কার্যকর পদক্ষেপ। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। সারা দেশেই কম বেশি শীতের অনুভূতি পাওয়া যাচ্ছে, আর তারই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকাতেও অনুভূত হচ্ছে শীতের হালকা পরশ। প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। তবে ডিসেম্বরের আগে দেশে শৈত্যপ্রবাহের কোনো আশঙ্কা নেই জানিয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, এ মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। শীতের আগমনী বার্তা নিয়ে দেখুন রাকিব হাসানের একটি বিশেষ রিপোর্ট। ফুল ফল ফসলের ঋতু হেমন্তকে বিদায় জানিয়ে কুয়াশার চাদর মুড়িয়ে প্রকৃতিতে আগমনী বার্তা জানান দিয়েছে রূপবৈচিত্র্যের ঋতু শীত। গ্রামাঞ্চলে একটু একটু করে পড়তে শুরু করেছে ঠান্ডা, বইছে হিমেল হাওয়া। ভোরে সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা, দূরের পাহাড়টা হালকা কুয়াশায় ঢাকা। বাজারে দেখা মিলছে সিম, মূলা, ফুলকপি, বাঁধাকপি, লাউ সহ সুস্বাদু হরেক রকমের শীতের সবজির। এ যেন শীতেরই উকি। দেশের আবহাওয়ায় এখন স্পষ্টভাবে শীতের আগমনী বার্তা মিলছে। কিছু এলাকায় ইতিমধ্যে টের পাওয়া যাচ্ছে শীতের পরশও। দেশের বিভিন্ন অঞ্চলে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া এবং চুয়াডাঙ্গায় 14 ডিগ্রি সেলসিয়াস, আর ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে শীত অনুভূত হচ্ছে, তবে শীতের অনুভূতিটা আমরা বুঝতে পারছি না, বা সাধারণ জনগণ বুঝতে পারছে না। দিনের বেলা তাপমাত্রাটা বেশি। আজকে সর্বনিম্ন তাপমাত্রা আসছে 14 ডিগ্রি, সেটা আসছে চুয়াডাঙ্গা এবং তেঁতুলিয়াতে। রাজশাহীতে আসছে 14.5 ডিগ্রি, এর সময় রাজধানীতে আসছে 19 ডিগ্রি। ডিসেম্বরে এই তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, একাধিক শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাস হচ্ছে আমাদের শীতকাল, এবং ডিসেম্বর আসলে শীতের তীব্রতাটা অনেকাংশে বেড়ে যাবে। সেক্ষেত্রে রাজধানী সহ সারা দেশে শীতেরটা বাড়তে থাকবে। তবে এই মাসে নভেম্বর মাসে শৈত্যপ্রবাহ আসার আমরা সম্ভাবনা দেখি না, তবে ডিসেম্বর মাসে শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। এদিকে নভেম্বরের শেষ দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ এমনকি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান আবহাওয়াবিদ হাফিজুর রহমান। আমরা দেখছি 15 তারিখের পরে হয়তো আর একটা আর 20 তারিখের দিকে হয়তো আর একটা লঘুচাপ তৈরি হতে পারে। সেক্ষেত্রে এটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে সেটার গতি প্রকৃতি এখন পর্যন্ত যে বিভিন্ন মডেলগুলো যে পূর্বাভাস, সেটা বাংলাদেশে দিকে আসার আশঙ্কা আপাতত এই মুহূর্তে নেই। রাকিব হাসান, মাইটিভি,
ঢাকা। ওয়েদারও কখনো একটা ভালো। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আগাম শীতকালীন সবজির বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি বাজারেও দাম হাতের নাগালে থাকায় হাসি ফুটেছে কৃষকদের মুখে। মাঠে এখন সবুজের সমারোহ, আর সেই সবুজই স্বপ্ন বুনছেন চাষিরা। প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মাঠ জুড়ে এখন শুধু সবুজের ছোঁয়া। আগাম শীতকালীন সবজির বাম্পার ফলনে মুখে হাসি ফুটেছে চাষিদের। একের পর এক ক্ষেতে লাউ, বেগুন, শিম, টমেটো, ফুলকপি সবই যেন সমান তালে বেড়ে উঠছে। টানা বৃষ্টির পর জমির উর্বরতা বেড়ে যাওয়ায় কৃষকেরা কাজে আরও মনোযোগী। আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালয়ও কম, ফলে ফলন আবারও আশাব্যঞ্জক। ইতিমধ্যে সব আগাম সবজি স্থানীয় বাজারে আসতে শুরু করেছে। চাহিদা বেশি, দামও ভালো, আর তাই বাড়তি লাভে খুশি কৃষকেরা। আমি মূলো করছি, পেঁয়াজ করছি, পেঁয়াজ লাগাচ্ছি বা কলা লাগাচ্ছি। দামটা যদি ভালো পাই তাই ইনশাল্লাহ আমরা হয়তো কৃষকরা লাভবান হতে পারবো। আগাম শীতকালীন সবজি চাষে খরচ আর পরিশ্রম একটু বেশি হয়। পোকামাকড়ও থাকে, তাই কীটনাশক, আলোক ফাঁদ, ফেরোমন ফাঁদ সবই ব্যবহার করতে হয়। তবে অসময়ে বাজারে এসব সবজির চাহিদা থাকে বেশি, দামও ভালো মেলে। এখন সবেরই দাম বেশি, আমাদের কৃষকের ফসলের দাম নাই। সঠিক মূল্য যদি আমরা পাই তাহলে কিছু লাভবান হবে, আর যদি বাজার যদি খারাপ হয় তাহলে ঘাটতির দিকে থাকবে। উপজেলা কৃষি অফিস বলছে, চলতি মৌসুমে গোবিন্দগঞ্জে 625 হেক্টর জমিতে আগাম শীতকালীন সবজির চাষাবাদ হয়েছে। উন্নত বীজ, সারের সঠিক ব্যবহার ও মাঠ পর্যায়ে পরামর্শ কৃষকেরা ভালো ফলন পেয়েছে। শীতকালীন যে আগাম সবজির চাষের আগ্রহ সেটা দিনকে দিন বাড়তেছে, আর আমরা উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শীতকালীন সবজি বীজ সরবরাহ করতেছি। কৃষকদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছি, কিভাবে চাষ করলে তারা বেশি বেশি লাভজনক হবে, কম খরচে বেশি লাভ করতে পারবে। আগাম শীতকালীন সবজির ভালো ফলন ও দাম সব মিলিয়ে এখন আশাবাদী গোবিন্দগঞ্জের কৃষকেরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।